গত কিছুদিন আগে ক্যানন R5 এবং R6 যে ক্যামেরা রয়েছে সেটি রিলিজ করেছে এবং গতকালকেই সনি তাদের যে নতুন ক্যামেরা সনি A7S III সেটি রিলিজ করেছে, সেটির অ্যানাউন্সমেন্ট তারা দিয়েছে এবং খুব এক্সাইটিং কিছু স্পেসিফিকেশন সেটির তারা উন্মুক্ত করেছে আমাদের জন্য এবং অনেকে হাতে পেয়েছে সেটার যে প্রি প্রোডাকশন মডেল এবং সেটি রিভিউ করেছে। আমি বেশ কিছু রিভিউ দেখেছি। ডেফিনেটলি ক্যানন R5 R6 অনেক ভালো স্পেসিফিকেশনের একটি ক্যামেরা, কিন্তু সনি অনেক দিন থেকেই তাদের যে মিররলেস মার্কেট রয়েছে সেখানে রয়েছে, তারা আসলে জানে ক্যামেরার যে অপটিমাইজেশন সেটা কিভাবে করতে হয়। তাদের অনেকগুলো প্রবলেমে ছিল পাস্টে, সেগুলো তারা ওভারকাম করেছে এবং আশা করি এই যে নতুন ক্যামেরাটা চলে আসবে মার্কেটে সেটিতে তাদের আরও যে প্রবলেমগুলো ছিল সেগুলো তারা সেখানে সলভ করবে। তো বেসিক্যালি আমি একটু আপনাদেরকে স্পেসিফিকেশন যেটা আছে সেটা যদি একটু বলি, ক্যানন R5 এর মতন এরকম 8K রেকর্ড করা যায় না, বাট যেটা করা যায় সেটা অনেক অপটিমাইজ ওয়েতে করা যায়, সবথেকে বেস্ট ওয়েতে করা যায় সনির ভাষ্যমতে। এবং সনির তাদের নিজেদের যে সেন্সর রয়েছে তারা নিজেরাই প্রোডাকশন করে থাকে। এর জন্য কিন্তু সনি তাদের ক্যামেরায় যে যে ফিচারগুলো ইনক্লুড করতে চায় কিংবা তারা যে জিনিসগুলো বাদ দিতে চায় খুব ইজিলি কিন্তু তারা দিতে পারে। তো সনির যে নতুন ক্যামেরা সেটি মূলত একটি ভিডিও সেন্ট্রিক ক্যামেরা। আপনি যদি আর সিরিজের ক্যামেরাগুলো দেখেন, কিছুদিন আগে আর সিরিজের নতুন একটি ক্যামেরা তারা রিলিজ করেছে, সেটি মূলত তাদের ফটোসেন্ট্রিক ক্যামেরা এবং এটি হলো মূলত ভিডিও সেন্ট্রিক ক্যামেরা। এর জন্য এটির রেজলিউশন খুবই কম, 12 মেগাপিক্সেলের একটি সেন্সর এই ক্যামেরাতে পাবেন। কেন 12 মেগাপিক্সেলের সেন্সর এই ক্যামেরার জন্য বেস্ট একটি অপশন সেটা এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে বলবো। তো সনির এই যে আগের ক্যামেরাটা ছিল A7S II, সেই ক্যামেরাটিতেও কিন্তু মূলত 12 মেগাপিক্সেলের একটি সেন্সর ছিল। তারা মূলত তাদের ভিডিও সেন্ট্রিক যে ক্যামেরাগুলো রয়েছে সেখানে তারা যেহেতু 4K রেকর্ড করার যে সুবিধা সেটি দিচ্ছে, এর বেশি তাদের এখন বর্তমানে ইচ্ছে নেই। এর জন্য কিন্তু তারা এই সেন্সরটিকেই আবার বেছে নিয়েছে এবং এটি খুব ভালো মানের একটি সেন্সর। আপনি যদি লো লাইটে ভিডিও শ্যুট করতে যান সেক্ষেত্রে এই সেন্সরটি আপনাকে অনেক বেশি সুবিধা দেবে। তার সাথে এটির সাথে একটি খুবই পাওয়ারফুল প্রসেসর যুক্ত করা হয়েছে, যেটি হলো বায়োনেক্সার প্রসেসর, যেটি অনেক পাওয়ারফুল একটা প্রসেসর। সো এই প্রসেসর এবং সেন্সর এই দুটি কম্বাইন করে বা এই দুটির কম্বিনেশনে অনেক ভালো মানের একটা আপনার লো লাইট আউটপুট পাবেন। এরপরে রয়েছে অনসেন্সর ফেস ডিটেকশন, আইএসও রয়েছে 80 থেকে 1,02,400। এটি হলো একদম নেটিভ আইএসও এবং এটিকে আপনি এক্সপ্যান্ড করতে পারবেন 4,09,600 পর্যন্ত। তারপরে রয়েছে 9.44 মিলিয়ন ডট ইভিএফ। ইভিএফটাও অনেক হাই কোয়ালিটির একটি ইভিএফ দিয়েছে। 4K ভিডিও আপনি রেকর্ড করতে পারবেন, 120 FPS আপনি 4K রেকর্ড করতে পারবেন এবং কোনো রেকর্ড লিমিট থাকছে না। তারা মূলত বলছে যে আপনি অ্যাটলিস্ট 1 ঘন্টার মতো রেকর্ড করতে পারবেন, এর আগে আপনার কোনো ধরনের কোনো আপনার যে ক্যামেরার বডি রয়েছে সেটি গরম হবে না, গরম হওয়ার জন্য অনেক সময় স্টপ হয়ে যায় রেকর্ডিং, সেরকম কোনো সমস্যা এটাতে আপনি পাবেন না। তারপরে আপনি 16 বিট র ভিডিও আউটপুট করতে পারবেন। HDMI যে পোর্ট রয়েছে সেটি দিয়ে আপনি যদি অ্যাডোমস নিনজা ইউজ করে থাকেন সেখানে কিন্তু আপনি 16 বিট 60 FPS এর র ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 10 বিট 422 আপনি ইন্টারনাল ক্যাপচার করতে পারবেন, হুইচ ইজ ভেরি গুড। আপনি 4K-তে এখানে 10 বিট 422 যে ইন্টারনাল ক্যাপচার সেটি করতে পারছেন এবং কোডেক থাকবে সেখানে H.265 এবং H.26 পর্যন্ত থাকছেই। নতুন একটা কোডেক তারা এখানে সংযুক্ত করেছে। তারপরে সব থেকে এক্সাইটিং আরেকটা ফিচার সেটা হলো, যেহেতু ভিডিও সেন্ট্রিক ক্যামেরা এখানে স্ক্রিনটা আর্টিকুলেটিং কিংবা ফ্লিপ আপ হলে অনেক সুবিধায়। তো তারা এখানে যে স্ক্রিন রয়েছে সেটি ফ্লিপ আপ স্ক্রিনের বদলে তারা আর্টিকুলেটিং স্ক্রিন, যেটা সাইড থেকে যে স্ক্রিনটা বের হয় সেরকম একটি স্ক্রিন বেছে নিয়েছে, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট ভিডিওগ্রাফির জন্য। আপনি যদি ব্লগিং করে থাকেন খুবই আপনাকে হেল্প করবে। পোর্ট্রেট ভিডিও যদি আপনি নিয়ে থাকেন কিংবা আপনি যদি খুব লো অ্যাঙ্গেলে ভিডিও শ্যুট করে থাকেন সেক্ষেত্রে খুবই আপনাকে হেল্প করবে এটি। তারপরে 5 অ্যাক্সিস আপনার ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে এবং এখানে অনবডি ইমেজ স্টেবিলাইজেশনের সাথে আপনি স্টেডি শট অ্যাক্টিভ মোড পাবেন, যেটি আপনার অনবডি আইএসের সাথে কম্বাইন করে ইআইএস আপনার কাজ করবে, অনেক স্টেডি একটা শ্যুট আপনি পাবেন। তারপর দুটো কার্ড স্লট রয়েছে এবং দুটো কার্ড স্লটে আপনি SD কার্ডও ইউজ করতে পারবেন এবং আপনি যদি চান CF এক্সপ্রেস টাইপ A কার্ড ইউজ করতে পারবেন, যেটা খুবই ফাস্ট একটা কার্ড। আপনি যদি খুব হায়ার বিট রেটে শ্যুট করতে চান, আপনি যদি 4K 120 FPS-এ শ্যুট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে CF এক্সপ্রেস কার্ড যদি ব্যবহার করেন আপনার কোনো সমস্যা হবে না। তো এটি মূলত কনফিগারেশন ছিল। এখন একটু আসা যাক, ক্যানন তারা রিলিজ করলো 8K-র একটি ক্যামেরা, কিন্তু সনি সেটার রিপ্লাই বা আনসারের নতুন একটি ক্যামেরা নিয়ে আসলো, যেটি হলো 4K-র ক্যামেরা।
তো এটি কি আসলেই উপযুক্ত একটা ক্যামেরা হবে, এটি কি আসলে মার্কেট দখল করতে পারবে? আমি বলবো যদি ভিডিওগ্রাফার প্রসপেক্টিভ থেকে চিন্তা করেন, ডেফিনেটলি ইয়েস, ক্যামেরাটা অনেক ভালো পারফর্ম করবে ভিডিওগ্রাফির জন্য। মূলত এতদিন আমরা 120 FPS-এর যে ভিডিওগ্রাফি সেটি আমাদের এইচডিতে করার দরকার হয়েছে বা এইচডিতে আমাদের করতে হয়েছে। তো এই ক্যামেরাটি ব্যবহার করে কিন্তু আপনি 4K-তে 120 FPS রেকর্ড করতে পারবেন, এবং যদি আপনি 1080 করেন সেক্ষেত্রে আপনি 240 FPS রেকর্ড করতে পারবেন, হুইচ ইজ হিউজ। আপনি যদি ভিডিওগ্রাফি করে থাকেন, অনেক বেশি বিরল নেওয়ার দরকার হয়ে থাকে, সেক্ষেত্রে এটা অনেক বেশি আপনাকে হেল্প করবে। তো এখানে 12 মেগাপিক্সেলের যে সেন্সর সেটি আপনাকে কীভাবে হেল্প করবে লো লাইট পারফরমেন্সে, সেটি একটু যদি আমি আপনাদেরকে বুঝাই। তো মনে করেন এটা হলো ক্যানন R5-এর সেন্সর, এবং আর একটা আমরা নিয়ে নিই, এটা হলো আমাদের নতুন যে ক্যামেরা সনির যেটি আসছে A7S III সেটির সেন্সর, ক্যানন R5 আর সনি A7S III। তো এখানে যদি লক্ষ্য করেন ক্যানন R5 হলো 8K ভিডিও প্রডিউস করতে পারে, আর এটি হলো 4K। এটির যে মেগাপিক্সেল সনির সেটি হলো 12 মেগাপিক্সেল, আর আমাদের ক্যানন R5-এর যেটা সেটা হলো 47.1, যেটার ইফেক্টিভ মেগাপিক্সেল হলো 45 মেগাপিক্সেল। তো এখানে যেটি হচ্ছে, এই সেন্সরে যদি 45 মেগাপিক্সেলের সেন্সর এটিকে তৈরি করতে হয়, সেক্ষেত্রে আপনার যেটি করতে হবে, এখানে যে পিক্সেলগুলো থাকবে সেগুলো অনেক কাছে কাছে থাকবে, এবং পিক্সেলগুলোর যে সাইজ সেই সাইজগুলো অনেক ছোট হবে, কারণ আপনার সেম সাইজের একটি সেন্সরের ভিতরে যদি বেশি মেগাপিক্সেল আপনি নিয়ে আসতে যান, সেক্ষেত্রে সেখানে পিক্সেলগুলো অনেক ছোট হয়ে যাবে। আর অন্যদিকে আপনি যদি সনির কথা চিন্তা করেন, সেখানে 12 মেগাপিক্সেল মাত্র এখানে সেন্সরটি। সো এখানে কিন্তু সেন্সরগুলোর যে পিক্সেল, সেই পিক্সেলগুলো কিন্তু অনেক বড় সাইজ। তো এর জন্য যে সুবিধাটা হবে, এইখানে কিন্তু আপনার যে প্রত্যেক পিক্সেলে যে পরিমাণ লাইট আসবে, সেই লাইটে প্রচুর পরিমাণের ইনফরমেশন কিন্তু সে ক্যাপচার করতে পারবে প্রত্যেকটি পিক্সেল কম্পেয়ার টু দ্য ক্যানন R5। এখানে যেহেতু পিক্সেলের সাইজ ছোট, এখানে লাইট পিক্সেলে খুব অল্প পরিমাণে পড়বে, এর জন্য সে ক্যাপচার বা ইনফরমেশন নিতে পারবে কম পরিমাণে। আর এখানে সনির ক্ষেত্রে সেটা পিক্সেলের সাইজ বড় দেখে এখানে ইনফরমেশনগুলো বেশি আসবে, এর জন্য সে বেশি ইনফরমেশন ক্যাপচার করতে হবে। থিওরিটিক্যালি আপনি যদি 4K ভিডিও নিতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার যদি 12 মেগাপিক্সেলের একটা সেন্সর আপনি নেন, সেটা গুড এনাফ। 8 মেগাপিক্সেলের একটা সেন্সর হলে কিন্তু আপনি 4K ভিডিও রেকর্ড করতে পারছেন। তো এখানে এখানে আর আপনার ডিরেক্ট যে সেন্সর রিড আউট সেটি ব্যবহার করা হবে, যার কারণে এখানে আপনার ভিডিওটাকে ডাউনগ্রেডও করতে হবে না, কিংবা ভিডিওকে আপস্কেলও করতে হবে না। একদম ডিরেক্ট একটা ভিডিও আপনি পাচ্ছেন, অনেক ক্লিন একটা আউটপুট পাবেন, এবং লো লাইট পারফরমেন্স অনেক বেটার পাবেন সনি A7S III-তে। আমার কাছে এর জন্য এই ক্যামেরাটার প্রতি আমার একটু বেশি ইন্টারেস্টেড, যদিও এই দুটি ক্যামেরার দাম মোটামুটি সেম। তো এখন আপনি ডিপেন্ড করবে আপনার প্রয়োজনের উপরে। আপনি যদি R5 নেন, সেক্ষেত্রে 8K আপনি নিতে পারছেন, কিন্তু 8K এখন আমাদের দরকার নেই, কিংবা 8K-র জন্য আপনার যে কম্পিউটার, সেই কম্পিউটার এখনও ওইভাবে আপনি কাজ করতে পারবেন না, কোডেকে অনেক প্রবলেম রয়েছে, এফিশিয়েন্ট না। সেক্ষেত্রে যদি বিবেচনা করি, সনি A7S III বর্তমান সময়ের জন্য পারফেক্ট একটি চয়েস হতে পারে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, গুড বাই।